তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু খারিজ আপিল বাতিল থাকবে আজ। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ। সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহ, প্রমাণ মিললেও নেই ব্যবস্থা নেয়ার নজির। ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় আপত্তি ব্যবসায়ীদের, খরচ বৃদ্ধি আর রপ্তানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এবং উৎস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। খনন পুনর্খননের কাজ চলছে 3টি, সঞ্চালন লাইনে আরও 3 কোটি ঘনফুট সরবরাহের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। ফলে এসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেবার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। হার কাজ করো না, এটাই তো সেটার কাজ করো না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার 1 সপ্তাহ পরে আর এটা চলে না, তা আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম, অনেক চেষ্টা করলাম, দেখে না। সেই এরকম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামি এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি। তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। হ্যাঁ, ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল? মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে। সেখানে তো ক্যাবিনেট সেক্রেটারি তো সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করব। প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকবে। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আজ সকালে শুনানি হয়। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগে রাষ্ট্রপক্ষ বলেছিল মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মামলাগুলো হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, কিন্তু যে চাঁদাবাজির কথা বলা হচ্ছে সেই চাঁদাবাজির টাকাটা কে নিয়েছেন সেটি স্পেসিফিকভাবে মামলার এজাহারে কিছুই কিন্তু বলা হয়নি। তারপরে মামলাগুলো হয়েছিল এবং বিএনপির আইনজীবীরা, তারেক রহমানের আইনজীবীরা বলছেন যে এটিই তারেক রহমানের বিরুদ্ধে প্রথম কোনো মামলা এবং এই মামলার পরে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়, যেটি আজকে আপিল বিভাগেও তারেক রহমানের আইনজীবী বলেছেন যে তারেক রহমানের মাজার হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, যেটি কখনোই ঠিক হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের আইনজীবীরা আসছেন আর তারেক রহমানের আইনজীবীরা নিশ্চয়ই কথা বলবেন। তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা হয়, এর মধ্যে অধিকাংশ মামলাতেই তিনি খালাস পেয়েছেন, বিশেষ করে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। এবং যে 4টি মামলায় বা দণ্ড হয়েছিল, যে কটি মামলায় দণ্ড হয়েছিল, প্রায় 6টির মতো মামলায়, সবগুলো মামলাতেই মোটামুটি তিনি খালাস পেয়েছেন। আর 2 থেকে 3টি মামলা বাকি আছে খালাসের জন্য এবং আরও বেশ কিছু মামলা রয়েছে যেটি এখনো তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তার আইনজীবীরা যেটি বলছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস পেলেই বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্ত হয়েই, সকল মামলা মুক্ত হয়ে তিনি দেশে ফিরবেন। তার আইনজীবীরা কথা বলছেন, একটু আমরা বক্তব্যটা নিই বা বক্তব্যটা একটু শুনি। আজকে একটু ভিন্নভাবে হবে, কায়সার কামাল সাহেব বলুক। আচ্ছা জি, তাহলে শুরু করুন। গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আপনারা জানেন বিগত 1/11-এর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় এফআইআর এ পর্যন্ত ওনার নাম ছিল না। তারপরেও রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন। স্টে করার পরে এবং রুল ইস্যু করেন। আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। 2 পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলো থেকে এবং রায় থেকে প্রমাণিত হয় আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 1/11-এর সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। ধন্যবাদ। রাষ্ট্রপক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়ের, কে আদায় করেছে সেটা নেই, বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে। এবং আপনারা জানেন এই একটা মামলায়, আমিন আহমেদের মামলায়, চাঁদাবাজির মামলা, যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয়। তখন এই টর্চারের কারণে তিনি
লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মিথ্যা বানোয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে, ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন। দীর্ঘ 9 মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে। টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয়, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে। দেখুন, আমি আগেও বলেছি, মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। এখন সরাসরি ছিলাম হাইকোর্টে তারেক রহমানের আইনজীবীর ব্রিফিংয়ে। ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকেই। অন্যদিকে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রপ্তানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন সরকারের সম্মতিতে কেন্দ্রীয় ব্যাংককে চাপে ফেলে 2020 সালের এপ্রিলে ব্যাংক ঋণে 9/6 সুদ বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিল ব্যবসায়ীরা। 2023 সালের জুলাই মাসে এই সীমা তুলে দিলেও সুদহার বাজার ভিত্তিক করেনি বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ফলে নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে 10%। এতে ব্যাংক ঋণের সুদহার এখন 13.55% উঠে গেছে। যদিও এই হার কম বেশি 15% বলে জানাচ্ছেন ঋণ গ্রহীতারা। উচ্চ সুদহার ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয়কেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ খুব আরামে আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়ার মতো। ব্যাংক ইন্টারেস্ট বলে মুদ্রাস্ফীতি বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল নিম্ন আয়ের লোকেরা। ব্যবসাতে কোনো লাভের, আর আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, আমরা তো সবচেয়ে বিপদে পড়ি। কারণ আমার কম্পিটিটিভ যে দেশ আছে, সে 5%-এ তার রপ্তানিমুখী শিল্পের জন্য সে ফান্ড দিচ্ছে, আমি 14% নিচ্ছি। আমি তো আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি, আমি তো প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। তবে এমন শঙ্কার সঙ্গে একমত হতে পারছেন না ব্যাংকাররা। তাদের অভিযোগ, সুদহার বৃদ্ধির কারণে খরচ কত বাড়ছে তা কখনো খোলাসা করেন না ব্যবসায়ীরা। তাদের টোটাল ব্যবসায়ের যে কস্ট, সেখানে সুদের হারের কত শতাংশ, কি অংশ সুদের খরচ যায়, আর অনেকগুলো খরচ আছে। সেই সব খরচের তো সেই সব খরচ তারা বহন করছেন। কিন্তু যখন সুদের হারের কথা আছে, তখন তাদের কাছে তারা বলে যে না, আমাদের খরচ বেড়ে যাচ্ছে, বাকি খরচ কিন্তু একটা কমেনি। সুতরাং এটা যে ব্যবসার মারাত্মক ক্ষতি করছে, এটা আমি মনে করছি না। ক্ষতি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ইনফ্লেশন কন্ট্রোলের স্বার্থে এটা আমাদের আপাতত মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহার ঋণের চাহিদা কমিয়ে ব্যাংকগুলোর মুনাফার টান দিতে পারে। অন্যদিকে সুদহার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন। বিস্তারিত জানাতে রেল সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যে রেল সেতু, যমুনা রেল সেতু, সেটি কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আসলে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট। এখন কিন্তু ফাইনাল যে ট্রায়াল, অর্থাৎ চূড়ান্ত যে পরীক্ষা, সেটি কিন্তু চলছে। আমরা সকাল থেকে আছি প্রকল্প এলাকায়। আমরা এটা দেখছি যে ধাপে ধাপে, অর্থাৎ প্রথমে 60 কিলোমিটার গতিতে, তারপরে কিন্তু দেওয়া হবে 80 কিলোমিটার গতিতে, তারপরে 90 কিলোমিটার গতিতে, তারপরে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে দিয়ে যে পূর্ণাঙ্গ যে গতি, সেটি কিন্তু পরীক্ষা করা। আমরা একটু দেখতে পাচ্ছি যে একটি পরীক্ষা
করা আসবে এবং এটি 7 কিলোমিটার গতিতে এই নবনির্মিত যে রেল সেতুটি রয়েছে যমুনা রেল সেতু সেতুর উপর দিয়ে কিন্তু পার হলো এবং অপর প্রান্ত থেকে অর্থাৎ পূর্ব পাড় থেকে একটি ট্রেন পশ্চিম প্রান্তের দিকে গেল এবং পশ্চিম প্রান্ত থেকে একটি ট্রেন কিন্তু আসলে পূর্ব পাড়ের দিকে আসবে এবং এর মাধ্যমে প্রকৌশলীরা যে রেল সেতুর যে খুঁটিনাটি যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু আসলে তৈরি করছে এবং কোনো প্রকার যদি ত্রুটি ধরা পড়ে সেটি কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণ ঠিক করবেন। অর্থাৎ প্রকল্প সংশ্লিষ্টরা যে বলছেন যে সকল কাজ অর্থাৎ 50টি পিলারের উপর 49টি স্প্যান বসিয়ে যে নির্মাণ কাজের সম্পূর্ণ কাজ কিন্তু আসলে শেষ হয়েছে। এখন পূর্ণাঙ্গ যে গতিতে আজকে সেই গতির অর্থাৎ ঘন্টায় 160 কিলোমিটার গতিতে যে পরীক্ষামূলক চলাচল সেই চলাচলের পরীক্ষা কিন্তু তারা আসলে করবে সেটি কিন্তু আসলে কার্যক্রম চলছে। প্রথমে সকাল থেকে আমরা দেখছি যে প্রথমে 7 কিলোমিটার গতিতে কিন্তু আসলে দুটি ট্রেন পাশাপাশি কিন্তু আসলে চলেছে এবং ধাপে ধাপে সেই গতি বাড়িয়ে কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা আসলে করছেন প্রকৌশলী। আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আর অল্প কিছুদিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে কিন্তু আসলে এই রেল সেতু উদ্বোধন করার কথা রয়েছে এবং এখানে প্রকৌশলীরা সকাল থেকে আছেন এবং পরীক্ষা নিরীক্ষা করে সেই খুঁটিনাটি দেখছেন যে কোনো ত্রুটি যদি ধরা পড়ে সেটি কিন্তু আসলে তারা সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন। তো রেল সেতুর দুটি ট্র্যাকে অর্থাৎ পাশাপাশি দুটি জায়গায় কিন্তু পূর্ণাঙ্গ গতিতে অর্থাৎ 120 কিলোমিটার গতিতে দুটি ট্রেন পাশাপাশি চলবে এবং সেটি কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আজকে চূড়ান্ত যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে চলছে এবং এই রেল সেতু জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই যে দেশের দীর্ঘতম এই যমুনা রেল সেতুটি প্রকল্পটি বাস্তবায়ন করছিল জায়গা এবং যমুনা নদীর যে মূল সেতু অর্থাৎ যমুনা সেতুর ঠিক 300 মিটার উজানে এই সেতুটি আসলে নির্মাণ করা হয়েছে। তো এই ছিল যমুনা রেল সেতু থেকে আমার কাছে যে পরীক্ষামূলক ট্রেন চলাচল হচ্ছে তার সবশেষ খবর। যমুনা রেল সেতুতে ট্রেন চলাচলে যে ট্রায়াল রান সেটির সবশেষ জানতে এখন ছিলাম প্রকল্প এলাকায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে ভোটার তালিকা হালনাদারের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। যেভাবে সব মোটামুটিভাবে ঐক্যমত্যে আমরা কনসেনসাস হবে সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখতেছি। কারণ আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে। শুধু আমাদের একার কমিশনের উপরে নয়, আমরা 4-5 জন মিলে তো আর সব কিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, মানে শিক্ষকতা এবং ট্রেনিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে। বক্তব্য রাখছিলেন সিসি। এতক্ষণ ছিলাম আগারগাঁওয়ে। সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট, যা 16 কোটি 40 লাখে উন্নীত করতে চায় কোম্পানিটি। সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনর্খননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট।
পরিত্যক্ত ঘোষণার ৩০ বছর পর পুনঃখনন করে সিলেট ৭ নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত ৪ নভেম্বর। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাসকে ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক ২.৫ কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট ১০ নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা ৩টি কূপ থেকে ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই ৩ কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা ২০ থেকে ২৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও ১২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সারা দেশে এক সপ্তাহে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে বিভিন্ন জেলা। সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী ও রংপুরের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। অনেকেই শীতবস্ত্র না পেয়ে কষ্টে জীবনযাপন করছেন। কোথাও কোথাও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে খেটে খাওয়া মানুষদের। কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাতিলই থাকবে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। অভিযোগের সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলছেন আইনজীবী। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ। সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহ, প্রমাণ মিললেও নেই ব্যবস্থা নেয়ার নজির।
এবং ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় আপত্তি ব্যবসায়ীদের। খরচ বৃদ্ধি আর রপ্তানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।